এক সময় ভারতে এমন এক ভয়ঙ্কর প্রথা ছিল যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। এই অমানবিক প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো লড়াই করেছিলেন রাজা রামমোহন রায়। কিভাবে করেছিলেন, চলো জেনে নেওয়া যাক। তার আগে আমরা জেনে নিব যে আমরা যে রাজা রামমোহন রায় ও আধুনিক ভারতটা পড়বো, সেটা আমরা কিভাবে এই লেকচারটাকে নিয়ে চলবো। তো আগে আমাদের থাকবে এমসিকিউ। ঠিক আছে, এখানে 5টা এমসিকিউ করব আমরা। তারপরে থাকবে ইনার প্রারম্ভিক জীবনটা দেখবো আমরা, প্রারম্ভিক জীবন। ঠিক আছে, তারপরে আমরা দেখব সমাজ সংস্কার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন। এর মধ্যে আমরা দেখে নিব সামাজিক, ধার্মিক এবং শিক্ষা সংস্কারটা। ঠিক আছে, তারপরে আমরা দেখব ব্রাহ্ম সমাজটা, ব্রাহ্ম সমাজ কি ছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে ব্রাহ্ম সমাজটা কিভাবে ভাঙলো। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখব। তো চলো শুরু করি। তো বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা দেখে নিচ্ছি এমসিকিউ, যেখানে রয়েছে 5টা এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, এমসিকিউটা। তো প্রথম এমসিকিউ রয়েছে তোমার, রাজা রামমোহন রায় কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠাতা করেন? অপশন এ 1815 খ্রিস্টাব্দে, অপশন বি 1828 খ্রিস্টাব্দে, অপশন সি 1866 খ্রিস্টাব্দে এবং অপশন ডি রয়েছে 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা তোমরা দাগ নম্বর অনুযায়ী, যেরকম কোয়েশ্চেন নাম্বার 1 অপশন খ যদি রাইট হয় তো লিখে দাও খ, খ লিখে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2, কার প্রচেষ্টায় ও কোন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? অপশন এ রয়েছে রাজা রামমোহন রায় 1829 সালে সপ্তদশ রেগুলেশন, অপশন বি আছে দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে, অপশন সি কেশবচন্দ্র সেন 1872 খ্রিস্টাব্দে এন্ড অপশন ডি রয়েছে উইলিয়াম বেন্টিং 1833 সালে। 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি কেশবচন্দ্র সেন এন্ড অপশন ডি রয়েছে শিবনাথ শাস্ত্রী। 4 নম্বর এমসিকিউ রয়েছে তোমাদের জন্য, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয় এবং এর প্রধান নেতা কে ছিলেন? তো এর অপশন রয়েছে, অপশন এ 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায়, অপশন বি 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন, অপশন সি রয়েছে 1878 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী এন্ড অপশন ডি রয়েছে 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর। কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে তোমাদের জন্য, সাধারণ ব্রাহ্ম সমাজ কবে ও কাদের নেতৃত্বে গঠিত হয়? অপশন এ 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, অপশন সি 1878 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু, অপশন ডি রয়েছে 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন। ঠিক আছে, এবার তোমাদের কতটা উত্তর রাইট হচ্ছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিও। ঠিক আছে, এবং যারা 5টা কোয়েশ্চেনের মধ্যে এক দুটোই করতে পারছে তারা লেকচারটা অবশ্যই ভালো করে দেখো, সব উত্তর তোমরা লেকচারের মধ্যেই পেয়ে যাবে। তো ইনার জন্ম ও প্রারম্ভিক জীবন দেখে নিচ্ছি। জন্ম হয়েছিল 1772 খ্রিস্টাব্দে 22 মে, বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে। ঠিক আছে, ইনার যে রামমোহন রায় আছেন, রাজা রামমোহন রায়, তো ইনার যে রায়ের উপাধি ছিল, রায়ের উপাধিটা পেয়েছিলেন তিনি পিতার কাছ থেকে। ইনার টাইটেল, ওনার বাবার টাইটেল পেয়েছিলেন রায়, এবং রাজার উপাধিটা পেয়েছিলেন দ্বিতীয় আকবরের কাছ থেকে। ঠিক আছে, দ্বিতীয় আকবর ইনাকে রাজার উপাধি দিয়েছিলেন। তো উপাধিতে দেখে নিচ্ছি যে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার উন্নত চিন্তাধারার জন্য তাকে রাজার উপাধি দেন। ঐতিহাসিক গুরুত্বও রয়েছে, যেমন ইনাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বা আধুনিক ভারতের জনক বলা হয়। এর সাথে সাথে ইনার কিছু উপনামও রয়েছে। ঠিক আছে, এই যে রাজা রামমোহন রায়, ওনার তো নিজের নাম আছেই, এর সাথে সাথে কিছু উপনাম আছে, যেটা হচ্ছে নবজাগরণের অগ্রদূত। ঠিক আছে, নবজাগরণের অগ্রদূত। দ্বিতীয় হচ্ছে তোমার গিয়ে
দ্বিতীয়টা হচ্ছে তোমাদের গিয়ে ভারতীয় পত্রকারিতা, ভারতীয় পত্রকারিতা। 3 নম্বর হচ্ছে ভারতীয় জাগরণের অগ্রদূত। অগ্রদূত এবং 4 নম্বর রয়েছে মর্নিং স্টার। ঠিক আছে, মর্নিং স্টার এবং 5 নম্বর রয়েছে ইভিনিং স্টার। তো এগুলো ইনার কি আছে, উপনাম আছে। যদি এগুলো নাম দিয়ে যদি জিজ্ঞেস করে যে ইনার যে এগুলো কার উপনাম, তো অবশ্যই তোমরা বলে দিবা যে এটা রাজা রামমোহন রায়ের উপনাম। ঠিক আছে, এগুলো হয়তো তোমাদের এক্সামে আসবে না, এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ইনি কি ছিলেন, বহু ভাষাবিদ। ইনি অনেক রকমের ভাষা জানতেন, যার মধ্যে ছিল ফার্সি, আরবি, সংস্কৃত, গ্রিক ও হিব্রু ভাষায় পারদর্শী ছিলেন। সমাজ সংস্কার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে আমরা দেখে নিব যে সামাজিক, ঠিক আছে, সামাজিক সংস্কারটা দেখব, তার সাথে দেখব আমরা শিক্ষা সংস্কার, শিক্ষাতে তিনি কি কি রিফর্মস নিয়ে এসেছিলেন। এবং 3 নম্বরে আমরা দেখে নিব যে ধার্মিক, ঠিক আছে, ধার্মিক শিক্ষার মানে ধার্মিক সংস্কারটা দেখে নিব, যে ধর্মের মধ্যে কি কি সংস্কার নিয়ে এসেছিল। তো আমরা সমাজটা দেখে নিচ্ছি, সমাজে কি বলেছে, সতীদাহ প্রথার নিবারণ কবে হয়েছিল, 1829 খ্রিস্টাব্দে। সপ্তদশ রেগুলেশন আইন পাস করে সতীদাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়। ঠিক আছে, আর রাজা রামমোহন রায়কে এই প্রচেষ্টায় গভর্নর জেনারেল যে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি সহায়তা করেছিলেন। ঠিক আছে, এবার কেন সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় গেছিলেন, এটা তো আমরা এখনো যদি তোমরা যে বলো যে এটা সতীদাহ প্রথা, অ্যাকচুয়ালি সতীদাহ প্রথা কি আছে তোমাদেরকে আগে বলে দিচ্ছি। সতীদাহ প্রথাটা হচ্ছে যে ধরে নাও কারো স্বামীর মৃত্যু হয়ে যায়, তো স্বামীর মৃত্যু হয়ে গেলে কি হয়, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা যেত। ওরই যে মানে চিতাটা থাকতো সেখানেই ওকে কি করে দেওয়া হতো, জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। এই ছিল সতীদাহ প্রথা। এবার কি হয়েছিল, যে রাজা রামমোহন রায় যে ছিলেন, ওনার যে দাদা ছিল, ঠিক আছে, ওনার যে দাদা ছিল, তো ওনার দাদার মৃত্যুর সময় ওনার যে বৌদি ছিল, ওনাকেও কি করে দিয়েছিল, ইনার চিতাতে ওকেও কি করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। সেখান থেকেই তিনি মনে করেছিলেন যে এই সতীদাহ প্রথাটা মানে সমাজে একটা অনেক মানে খারাপ জিনিস আছে, যেটাকে নিবারণ করার খুবই দরকার। ঠিক আছে, আর সতীদাহ প্রথার যদি তোমরা মানে রেকর্ডটা চেক করবা, ঠিক আছে, ডেটা যদি দেখো তোমরা, তো না করে আমাদের এখানে 4,000 থেকে 5,000, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গের রয়েছে, 4,000 থেকে 5,000 মহিলাদেরকে এরকম জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট ডেটা, ঠিক আছে, সরকারি ডেটা। এবার যদি গ্রাউন্ডে গিয়ে চেক করো, তো হতে পারে এই সংখ্যাতে তুমি একটা জিরো আরো লাগিয়ে দাও, তো 40 থেকে 50,000-এর মতো হতে পারে। ঠিক আছে, গভর্নমেন্টের ডেটা এরকম হয় যে ধরে নাও কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সবসময় গভর্নমেন্ট কি করে, ডেটাটাকে কম করে দেখানোর চেষ্টা করে। ঠিক আছে, তো ওই জিনিসটা এখানে রয়েছে। এবার দেখে নিচ্ছি আমরা নারী অধিকার ও কুসংস্কার বিরোধী আন্দোলনগুলো কি কি ছিল। তিনি হিন্দু সমাজে প্রচলিত বহু বিবাহ, বাল্য বিবাহ এবং কৌলিন্য প্রথার তীব্র বিরোধিতা করেন। বহু বিবাহ, বুঝতেই পারছো, একটা লোক 3টে 4টা মানে বিয়ে করে নিয়ে আসছে, তো মহিলাদের কি থাকবে, মহিলাদেরকে যদি একটা মহিলার সাথে একটা পুরুষের বিয়ে হয়, তবেই তো তাকে সম্মান দেওয়া হবে। কিন্তু ওর যদি 3টে 4টে বউ থাকে, তাহলে সবাইকে সমান করে মানে ওদেরকে কি অধিকার দিতে পারবে, এবং তাদেরকে নগণ্য বলে মনে করবেন। তো ওই জিনিসটাই বহু বিবাহ হয়ে গেল। তারপরে বাল্য বিবাহ, মানে কম বয়সে যদি বাচ্চাদের বিয়ে করে দেওয়া হয়, তার ক্ষেত্রে কি হয়, যে বাচ্চারা যে জন্ম নেয়, তো তারা কি হয়ে যায়, তারা কুপোষণ হয়ে যায়। ঠিক আছে, বা তাদের মানে জন্মের সময় ওজন থাকে না, অনেক দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চাগুলো কিন্তু কম বয়সে মারাও যায়। ঠিক আছে, আর যে মহিলা বা ছেলে আছে, তার স্বাস্থ্যের ক্ষেত্রেও মানে অনেক মানে খারাপ আছে এই জিনিসটা, বাল্য বিবাহটা। এবং কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা বলতে, কৌলিন্য প্রথাটা হচ্ছে একটা সামাজিক প্রথা, যেখানে উচ্চ বংশের মানে যারা কুলীন, মানে যারা উচ্চ বংশের ব্রাহ্মণদের সমাজে বিশেষ মর্যাদা দেওয়া হতো। ঠিক আছে, এটাকে সহজ ভাষায় যদি বুঝতে চাও,
তো কুলীন, ঠিক আছে, মানে যারা ব্রাহ্মণরা নিজেদের উচ্চ মর্যাদা বজায় রাখতে এই রকমের কি করেছিল, মানে উচ্চ কুলে গিয়ে তারা কি করতেন, বিয়ে করতেন, ঠিক আছে, একই রকমের। তো ওরা মানে নিজের মর্যাদা পাওয়ার জন্য মানে সমাজে এগুলো কাজ চলতো, ঠিক আছে। এবার নারীদের সম্পত্তির অধিকার, পুনর্বিবাহ এবং আধুনিক শিক্ষার পক্ষে তিনি জোরালো সওয়াল করেন, যা ভারতীয় সমাজকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। এবার দেখে নিচ্ছি আমরা ধর্মীয়। তো ধর্মীয় সংস্কারগুলো কি কি ছিল? তো তিনি আত্মীয় সভা, সমাজ এবং বেদান্ত গ্রন্থ। তো আমরা ব্রহ্ম সমাজকে তো মানে মানে অনেক ডেসক্রাইব করব, ঠিক আছে, এটাকে আমরা আলোচনা করব। এটার উপরে ৬-৭টা স্লাইড রয়েছে, আর এখান থেকে প্রত্যেকবার কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু ৫ মার্ক এখানে রয়েছে, ভালো করে তোমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমরা আত্মীয় সভাটা দেখে নিচ্ছি। এটা হয়েছিল ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে একেশ্বরবাদের প্রচার, ঠিক আছে, এবং হিন্দু সমাজের নানা যে কুসংস্কার গুলো ছিল, যেরকম মূর্তি পূজা হয়ে গেল, এগুলোর কি করেছিলেন তিনি, যৌক্তিক সমালোচনা করেছিলেন। একেশ্বরবাদে মানে হিন্দুদের ধর্মে তোমরা দেখবা এখনো যে অনেকটা দেবী দেবতা আছে, ঠিক আছে, কে কার পূজা করছে না করছে কিছু বোঝাই যাচ্ছে না। তো ইনি বলেছিলেন যে এই একটা ঈশ্বর থাকবে, ঠিক আছে। তো সেরকম তিনি একেশ্বরবাদের প্রচার করলেন এবং হিন্দু সমাজের নানা কুসংস্কার, যেরকম এখনো একটা কুসংস্কার রয়েছে আমাদের সোসাইটিতে, যেটা যেরকম গাড়ি চালকরা আছে, যখন বিড়ালটা মানে রাস্তাটা পার করে যায়, ঠিক আছে, রাস্তাটা যখন ক্রস করে চলে যায়, তখন গাড়িওয়ালারা তাড়াতাড়ি করে মানে গাড়িটা পাস করে না, মানে রাস্তাটা ওর কেটে দিয়েছে, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে। এরকম কোনো মানে মানে এই ব্যাপারে কোনো মানে লজিক আছে বলো তো, কোনো লজিক আছে? তো এরকম ভুলভাল লজিক। তারপরে ছিল নরবলি প্রথা, যেখানে ছোট ছোট বাচ্চাকে বা বড় বাচ্চাগুলোকে কি করা হতো, বলি দিয়ে দেওয়া হতো, ঠিক আছে, যে তোমার সে কি হবে, আহ, তোমার ফ্যামিলিতে মানে তোমার পরিবারে অনেক সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা সব আসবে, ঠিক আছে, বলে নরবলি। তো এরকমের কি করছিল, এই রকমের কুসংস্কার গুলো চলছিল, ঠিক আছে। এখনো তোমরা টিভিতে বা নিউজ পেপারে পড়তে পাওয়া যে এরকমের কিছু কিছু মানে যে ঘটনাগুলো ঘটিত কিছু জায়গা থেকে চলে আসছে, ঠিক আছে। একটা মহিলা কি করেছিল, একটা মহিলা বাচ্চার জন্য মানে যেন ওর বাচ্চাটা কি হবে, ওর বাচ্চাটা ছেলে হোক, ঠিক আছে, সে ছেলে পাওয়ার জন্য কি করেছিল, ওকে কেউ বলেছিল যে মাথার যে কপাল আছে, কপালের মধ্যে যদি কিল ঠুকে নাও, কিল মানে কি, কাঁটা, যেগুলো পেরেক গুলো হয় না দেওয়ালে মানে ঠোকার জন্য, তো সেগুলো পেরেক যদি তুমি মানে কপালে ঠুকে নাও, তো তোমার কি হয়ে যাবে, তোমার সন্তান হবে, যেটা ছেলে থাকবে, ঠিক আছে। তো এরকমের কর্মকাণ্ড এখনো তোমরা সমাজে দেখতে পাবা, ঠিক আছে। এবার ব্রাহ্ম সমাজটা দেখে নিচ্ছি। ১৮২৮ খ্রিস্টাব্দে ২০শে আগস্ট তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এটি ছিল আধুনিক ভারতের প্রথম সংস্কারবাদী ধর্মীয় আন্দোলন, ঠিক আছে। এটি কি ছিল, আধুনিক ভারতের প্রথম সংস্কারবাদী ধর্মীয় আন্দোলন। আর এটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেদান্ত গ্রন্থটা দেখে নিচ্ছি। তিনি উপনিষদ ও বেদান্তের বাংলায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে একেশ্বরবাদী ঈশ্বরের বার্তা ও নৈতিক জীবন দর্শনের আলো পৌঁছে দেন, ঠিক আছে। এই যে উপনিষদ গুলো রয়েছে, বেদ রয়েছে, এগুলোর কি করেছিলেন তিনি, বাংলাতে অনুবাদ করে দিয়েছিলেন। আগে উপনিষদ গুলো কিসে ছিল, সংস্কৃতে ছিল, সব মানুষ পড়তে পারছিল না, ঠিক আছে। ওখানে কাদের মানে মানে মনোপল্লী ছিল, তো ওখানে ছিল তোমাদের গিয়ে কি বলছে, ব্রাহ্মণদের, ঠিক আছে, সাধারণ মানুষরা মানে পড়তে পারছিল না, ঠিক আছে। তো একেশ্বরবাদী ঈশ্বরের বার্তা ও নৈতিক জীবন দর্শনের আলো কিন্তু তিনি পৌঁছে দেন। এবার শিক্ষা ও সাংবাদিকতাতে দেখে নিচ্ছি। শিক্ষার জন্য তিনি কি করেছিলেন, তো ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার তিনি কি ছিলেন, সাপোর্টার ছিলেন, ঠিক আছে। তা তিনি জানতেন যে এই সংস্কৃত পড়ে বা অন্যান্য সাবজেক্ট পড়ে আমাদের কোনো লাভ হবে না। আমাদের যদি দেশে প্রগতিশীল বা প্রগ্রেসিভ বানাতে হয়, তো আমাদেরকে কি করতে হবে, ওয়েস্টার্ন এডুকেশন গুলোকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, ঠিক আছে। ইংরেজি শিক্ষায় কি হতে হবে, শিক্ষিত হতে হবে। তাদের যে বুকস গুলো ছিল, যেখানে পাশ্চাত্য শিক্ষার মধ্যে বিজ্ঞান গণিত ও ইংরেজি শিক্ষার প্রসারের পক্ষে ব্রিটিশ সরকারের কাছে তিনি জোর সওয়াল করেছিলেন, ঠিক আছে। বিজ্ঞান আমাদের এখানে তো এতই কুসংস্কার ছিল যে বিজ্ঞানের কোনো জায়গাই ছিল না। বিজ্ঞান যখন থেকে আমাদের মানে আহ, যে মানে মিডিল ইন্ডিয়া যে মধ্য ভারতে প্রচুর পরিমাণে কি ছিল, কুসংস্কার ছিল, ঠিক আছে। তো এই বিজ্ঞানের যখন থেকে মানে সাবজেক্ট পড়ানো হলো, তখন থেকে মানুষ মানে একটু লজিক্যালি থিঙ্কিংটা
করতে শুরু করলো, ঠিক আছে। তোমাদেরকেই যদি হঠাৎ করে এখন বলে বলে দেওয়া হয় কোনো বাচ্চাকে যে রোড ক্রস করলে, বিড়াল রোড যদি ক্রস করে তাহলে অ্যাক্সিডেন্ট হবে, তোমরা কোনো মতেই মানবে না, ঠিক আছে। এই জিনিসটাকে কোনো মতেই মানবে না, কারণ কারণ তোমরা সায়েন্স পড়েছো, ঠিক আছে। সায়েন্স পড়েছে, এখানে কি থাকে, 100% প্রুফ থাকে। এই এই লজিকে কোনো কোনো প্রুফ নাই, ঠিক আছে। আবার হতে পারে এক এক দুটা হয়ে গেল মানে সবটা হবেই নাকি, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। সাংবাদিকতাও বাক স্বাধীনতা, মানে বাক স্বাধীনতা মানে কি, বলার স্বাধীনতাটা, ঠিক আছে। তো সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তিনি সোচ্চার ছিলেন। তার প্রতিষ্ঠিত সংবাদ কৌমুদি এবং ফার্সি ভাষায় পত্রিকা মিরাত উল খবর, এই দুটো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ এর জন্য মনে রাখবা, প্রত্যেকবার কিন্তু জিজ্ঞেস করে। তো জন্ম গঠনে ও সংস্কার সাধনে অনন্য ভূমিকা তিনি পালন করেছিলেন। বাংলা গদ্যের বিকাশ, বাংলা ব্যাকরণের রচনা ও গদ্যের রূপদানে তার অবদান ছিল অত্যন্ত সুদূরপ্রসারী ও প্রশংসনীয়। উপসংহার দেখে নিচ্ছি আমরা। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ, যিনি মধ্যযুগীয়, যে মধ্যযুগে যে অন্ধতা, ঠিক আছে, যেরকম অন্ধবিশ্বাস ছিল, ঠিক আছে, কেউ কিছু বলে দিল তার উপরে কি করতো, অন্ধের মতো মেনে নিত, চোখ থাকতেও তার কি ছিল, অন্ধ ছিল। তারপরে হয়ে গেল কুসংস্কার। কুসংস্কার যেরকম বললাম, বিড়াল রাস্তা কেটে গেল, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, লাইক দিস। তো গন্ডি ভেঙে এক প্রগতিশীল, এগুলোকে তিনি কি করলো, এগুলোকে তিনি ভেঙে বিজ্ঞান মনস্ক মানুষরা যেন মানে সায়েন্টিফিক লজিক বা তারা বা মানে সায়েন্টিফিক থিঙ্কিং করতে পারে, তার জন্য তিনি কি করেছিলেন, সমাজ গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার দেখে নিব আমরা ব্রাহ্ম সমাজ ও বাংলার নবজাগরণ। বাংলাতে নবজাগরণ কি করে আসলো, ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখব। তো রাজা রামমোহন রায় শুরু করে ব্রাহ্ম সমাজের ঐতিহাসিক বিকাশ, বিভাজন এবং সমাজ সংস্কার আন্দোলনগুলো আমরা এখানে দেখব। তো প্রতিষ্ঠা ও মূল আদর্শ তো দেখে নিচ্ছি। প্রতিষ্ঠা হয়েছিল 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট। রাজা রামমোহন রায় কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে। পরবর্তীতে 1830 সালে ব্রাহ্ম সমাজের নানা আত্মপ্রকাশ করে একেশ্বরবাদের কথা তিনি বলেছিলেন এবং সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে তিনি কি করেছিলেন, সব ধর্মকে সমান বলেছিলেন, ঠিক আছে, যেরকম হিন্দু মুসলিম শিখ ইসাই, ঠিক আছে, জৈন বৌদ্ধ, যত ধর্ম আছে তিনি কি করেছিলেন, সর্বধর্ম মানে সব ধর্মকেই তিনি কি করেছিলেন, সমান করেছিলেন। আর একটা জিনিস এখান থেকে করেছিলেন, যে ধরে নাও হিন্দু ধর্ম আছে বা মুসলিম ধর্ম রয়েছে বা শিখ রয়েছে বা বৌদ্ধ জৈন মানে জৈন ধর্ম রয়েছে, এদের মধ্যে যে যে জিনিসটা ওনাকে ভালো লেগেছে, যে সমাজের জন্য ভালো, ঠিক আছে, সেখান থেকে সেই জিনিসগুলোকে তিনি উঠিয়ে তিনি এই জিনিসটাকে প্রকাশ করেছিলেন, ঠিক আছে। তার আদর্শগুলোকে তিনি প্রচার করেছিলেন। দেখে নিচ্ছি কি বলেছিল, বিভিন্ন ধর্মের সার কথা, যে বিভিন্ন ধর্মের মধ্যে যে সার কথাগুলো ছিল সেগুলোকে তিনি গ্রহণ করেছিলেন, এবং একটি সার্বজনীন নৈতিক সমাজ গঠনের, নৈতিক সমাজে মানে ইথিক্স, ঠিক আছে, তুমি ভালো করে বুঝতে পারো বা ভাবতে পারো বা সবাই সবার জন্য কি করতে পারে, সবাই সবার জন্য যেন হেল্প করে, ঠিক আছে। যেরকম এই লেকচারটা নিচ্ছি, তোমরা নিজেও দেখছো, বন্ধুদের সাথে শেয়ার করছো, তো এটা কি করছো, তুমি নিজেও জ্ঞানী হচ্ছ, তারপরে তোমাদের বন্ধুকেও তোমরা কি করছো, জ্ঞান অর্জন করাচ্ছ। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও তত্ত্ববোধিনী সভা, মহর্ষি যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তিনি কি করেছিলেন, তত্ত্ববোধিনী সভার মানে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, ঠিক আছে। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর তিনি 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি সমাজে নতুন প্রাণ শক্তি সঞ্চার করেন এবং তরুণ সমাজকে এর সাথে যুক্ত করেন। তরুণ যারা যুবকরা ছিল, ঠিক আছে, তাদেরকে তিনি কি করেছিলেন, যুক্ত করেছিলেন, ঠিক আছে। তা আহ, তো আমরা দেখে নিব সামনে যে কি রকমের যুবক, কিন্তু এখানে একটা মানে যে ওনারা এই যে জিনিসটা যেটা লোককে মানে যুবকদেরকে পছন্দ হয়নি, সেটা হচ্ছে যে তিনি কি করেছিলেন, তিনি প্রাচীন গ্রন্থগুলোকে, প্রাচীন গ্রন্থের মাধ্যমে তিনি কি চেয়েছিলেন, যে আহ, মানে তিনি সমাজকে কি করতে চেয়েছিলেন, বিকাশ করতে চেয়েছিলেন, ঠিক আছে। কিন্তু এই জিনিস নিয়ে যুবকরা কিন্তু অত মোটিভেট হয়নি এবং এর সাথে অতটা চলেনি, যতটা কি তোমার গিয়ে যে কেশবচন্দ্র সেন ছিলেন, তার সাথে খুব মানে তাড়াতাড়ি লোকগুলো যুক্ত হয়েছিল। তো তত্ত্ববোধিনী সভা ও পত্রিকা দেখে নিচ্ছি। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্ববোধিনী সভা, এখান থেকে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই এগুলোকে মনে রাখবা। সালগুলোকে এক কাজ করবে, তোমরা একটা মানে যে A4 সাইজ পেপার রাখবা, ঠিক আছে, সেখানে তোমরা এই ডেট গুলো লিখে পাশে যে ওনার যে সভাগুলো রয়েছে সেগুলো লিখে দিবা, ঠিক আছে। তো খুব ভালো হবে তোমাদের জন্য। এবং পরবর্তীতে তিনি কি করেছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার মাধ্যমে বাংলার ঘরে ঘরে আধুনিক শিক্ষা, যুক্তিবাদ ও ব্রাহ্ম ধর্মের আদর্শ প্রচার করা হয়, ঠিক আছে।
কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম সমাজের বিস্তার। তো কেশবচন্দ্র সেনের সময় সবচেয়ে পিকে ছিল, পিক পয়েন্টে ছিল, ঠিক আছে। যে সবচেয়ে মানে পিকে যে গেছিল মানে সভাটা বা ব্রাহ্ম সমাজটা, সেটা কেশবচন্দ্র সেনের সময়ে গেছিলেন। এর এর মধ্যে কারণ ছিল, কারণ কি ছিল, ইনি কি করেছিলেন, ইনি কোনো সীমাবদ্ধ করেছিলেন না, ঠিক আছে। ইনি ভারতের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়েছিলেন, ঠিক আছে। তো কেশবচন্দ্র সেন 1857 সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন। তার বগ্নিতা ও গতিশীল নেতৃত্ব ব্রাহ্ম আন্দোলনকে শুধু বাংলায় সীমাবদ্ধ না রেখে অন্যান্য প্রদেশেও ছড়িয়েছিল। যেখানে কি তোমার যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তিনি কিন্তু সীমিত ছিলেন, একটা জায়গাতেই সীমিত ছিলেন, তিনি অত জায়গাতে মানে ভারতের অন্যান্য প্রদেশে তিনি ছড়াতে পারেননি। কিন্তু কেশবচন্দ্র সেন এই কাজটা করেছিলেন, এবং কেশবচন্দ্র সেনের উপরেও একটা মানে লাঞ্ছনা লেগেছিল যখন ও নিজের মেয়ের বিয়েটা মানে কোচবিহারের রাজার সাথে দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা স্লাইডে এখন যখন পৌঁছাবো তখন দেখবো। তো সমাজ সংস্কার ইনার দেখে নিচ্ছি কেশবচন্দ্র সেনের। তারপর চেষ্টায় জাতিভেদ, এই যে জাতির মধ্যে ভেদাভেদ ছিল, ঠিক আছে, জাতি ভেদ এখনো হয়তো তোমরা দেখতে পাবা। যার মধ্যে কি কি ছিল, ব্রাহ্মণ, ঠিক আছে, বর্ণ ব্যবস্থা যেটাকে বলি আমরা, ঠিক আছে, একটা জাতি হয়ে গেলে একটা বর্ণ ব্যবস্থা, যার মধ্যে কি ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং কি ছিল, শূদ্র, ঠিক আছে, শূদ্র। তো চারটা কি ছিল, বর্ণ ব্যবস্থা ছিল। তো ইনি কি করেছিলেন, জাতিভেদ প্রথা, তারপরে অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহের পক্ষে জোরালো আন্দোলন গড়ে ওঠে এবং নারী শিক্ষার ব্যাপক প্রসার করেন। ইনি কিন্তু নারীকে নিয়ে যে নারীর যে শিক্ষাগুলো ছিল, ওমেন এডুকেশন, সেটাকে তিনি ব্যাপক মানে প্রসার করেছিলেন, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি আমরা সিভিল ম্যারেজ অ্যাক্ট। কেশবচন্দ্র সেনের উদ্যোগে ও ব্রিটিশ সরকারের সহায়তায় 1872 সালে 3 আইন পাস করেছিলেন। তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ, এগুলো তিনি কি করেছিলেন? নিষিদ্ধ করেছিলেন। এবার আমরা দেখে নিব ব্রাহ্ম সমাজের ভাঙ্গন ও বিভাজন। এর উপরে তো পুরো একটা স্লাইডই রয়েছে, যখন আমরা ভাঙ্গনটা দেখবো তখন দেখবো। এবারে আমরা মূল্যাঙ্কন ও উপসংহারটা দেখে নিচ্ছি যে ব্রাহ্ম সমাজ ছিল ভারতের প্রথম সংগঠিত সংস্কার আন্দোলন। সংগঠিত কেন বলছি? সংগঠিত মানে এখানে অনেক লোকজন কি হয়েছিল? এই আন্দোলনের সাথে তারা কি করেছিল, ভাগ নিয়েছিল, যেরকম এখন যন্ত্র মন্ত্রে, ঠিক আছে, যন্ত্র মন্ত্রে কি হয়েছিল, প্রটেস্ট হয়েছিল। তো যন্ত্র মন্ত্রে যদি সবাই যদি সংগঠিত না হতো, তাহলে কি মানে ওরা রিজাইনটা নিতে পারতো? ধর্মেন্দ্র প্রধান রিজাইন দিত না, মেরে সবটাকে তো ভাগিয়ে দিত ওখান থেকে। কিন্তু ওরা কি করেছিল, ওরা ওখানে চুপচাপ করে ওরা মানে রিজাইন চাওয়ার জন্য ওখানে যন্ত্র মন্ত্রে ওরা কি করেছিল, প্রটেস্ট করেছিল। তো ওই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে যে সংগঠিত সংস্কার আন্দোলন, যা মধ্যযুগীয় অন্ধবিশ্বাস, মধ্যযুগের যে অন্ধবিশ্বাস ছিল, জাতপাত ছিল, কুসংস্কার ছিল, তাদের বিরুদ্ধে তিনি কি করেছিলেন, রুখে দাঁড়িয়ে আধুনিক ভারতের মনন ও যুক্তিবাদী সমাজ গঠনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, ঠিক আছে। এবার তোমরা দেখো তোমাদের বাড়িতে কোনো জিনিসকে মানানোর জন্য তোমাদেরকে কতটা মানে ঝেলতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা ভাবো যে রাজা রামমোহন রায় এই জিনিসটা কিভাবে মানে করে হবে। এবার আমরা ব্রাহ্ম সমাজের বিভাজনটা দেখে নিব। তো 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে এর যে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজের তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এবার এখানে তিনি একেশ্বরবাদ ও সংস্কার আন্দোলনের কথা বলেছিলেন। ইনার মৃত্যুর পর ব্রাহ্ম সমাজটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। একটা ছিল আদি ব্রাহ্ম সমাজ, আর একটা ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এগুলো কি জন্য হয়েছিল সেটা কারণটা দেখবো, যে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মধ্যে কি মানে ঝামেলা হলো যে দুটো আলাদা হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার দুই ভাগে বিভক্ত হবে। এটা ওই যে ওর মেয়ের যে বিয়ে দিয়েছিল কোচবিহারের রাজার সাথে, কেশবচন্দ্র সেনের মেয়েটা। তো ইনার কি বিবাদ ছিল সেটাও আমরা দেখবো নেক্সট স্লাইডে। শুধুমাত্র এখন মনে রাখো যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা ছিল 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক নম্বর ছিল নববিধান ব্রাহ্ম সমাজ, দ্বিতীয় ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ। এটা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। নেতৃত্বে কে ছিলেন? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু ও গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আদর্শ নিয়ে তিনি চলেছিলেন। আর নববিধানে কে ছিলেন? কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজের বিভাজন ও ঐতিহাসিক বিকাশটা আমরা দেখে নিচ্ছি। যে বিভাজনের পটভূমি, কি কারণ ছিল যে বিভাজনটা হয়েছিল? তো নেতৃত্বের পরিবর্তন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তীতে কেশবচন্দ্র সেনের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের আগমন ঘটে।
তারপর কি হয়, মতাদর্শগত মানে তাদের মত নিয়ে কি হয়ে যায়, বিভেদ হয়ে যায়। রক্ষণশীল ব্রাহ্মণদের সাথে তরুণ ও যুব সমাজের আধুনিক ও উগ্র সংস্কারপন্থী ধারার দৃষ্টিভঙ্গিতে তফাৎ স্পষ্ট হতে থাকে। 3 নম্বর কি হয়ে গেছিল, সামাজিক প্রথা ও আচার, জাতিভেদ প্রথা বর্জন, নারী স্বাধীনতা এবং আন্তর্জাতিক বিবাহ নিয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছিল। তো প্রথমে বিভাজন হয়েছিল 1866 খ্রিস্টাব্দে, যেটা ছিল আদি ব্রাহ্ম সমাজ। এটা কার ছিল, আদি ব্রাহ্ম সমাজটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। তিনি কি করেছিলেন, তিনি চেয়েছিলেন যে হিন্দু ধর্মের যে ব্রাহ্ম সমাজ আছে, হিন্দু ধর্মের প্রাচীন ঐতিহ্য, যে প্রাচীন ঐতিহ্যগুলো রয়েছে যেমন বেদ উপনিষদ, এগুলোর মূল চেতনায় অটল থাকে। তিনি এগুলোকে কোনো রকমই ছাড়তে চেয়েছিলেন না, ঠিক আছে। তিনি ডেভেলপমেন্টও করতে চেয়েছিলেন বা সংস্কার করতে চেয়েছিলেন, রিফর্ম তো এদের উপরেই করতে চেয়েছিলেন, যেটা মেনে নিতে চাননি কি কেশবচন্দ্র সেন। তারা সমাজকে বেশি আমূলচূল পরিবর্তনের পরিবর্তে হিন্দু সমাজের সংস্কারের ওপর বেশি জোর দিয়েছিলেন। তারা হিন্দু ধর্মের যে রীতি রিবাজ গুলো ছিল সেগুলোর উপরে বেশি জোর দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম রাজা রামমোহন রায়ের সময়ে হিন্দু ধর্মে কত রকমের কুসংস্কার গুলো ছিল। তো সেগুলোকে তিনি মেনে নিতে চাননি কেশবচন্দ্র সেন। তো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজটা দেখে নিচ্ছি এবার। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তরুণ ও যুব সমাজ আরো প্রগতিশীল ও সর্বধর্ম সমন্বয়ে আদর্শ উদ্ভূত হয়ে 1866 সালে পৃথক হয়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন। তো এই যে যুব ও তরুণের কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি এখানেই, মানে যুবকরা কি আছে, যুবকরা ফ্রি মাইন্ডের আছে। ওরা কি চায়, ওরা সর্বধর্ম সমন্বয় চায়। এই যে নেতারা যে মানুষকে মানে পাগলের মতো নিজের পিছনে ঘোরায় ভোটের জন্য, ঠিক আছে, ও সামান্য টাকা দিয়ে নিজেরা মানে পিছনে ঘোরায়, যারা মানে পড়ালেখা ছেলে হবে তারা কি যাবে তাদের পিছনে, কোনোদিন যাবে না। তো এখানে সেই জিনিসটা ছিল যে কেশবচন্দ্র সেন কি করেছিলেন, তিনি তরুণ ও যুব সমাজ আরো প্রগতিশীল আর সর্বধর্ম সমন্বয়কে, সব ধর্মকেই তিনি সমান মেনে এই জিনিসটা করেছিলেন বলেই যুবকরা কি করেছিল, এখানে বেশি তারা মানে যুক্ত হয়েছিল। এবার দ্বিতীয় বিভাজন হয়েছিল 1878 সালে, যেটা হয়েছিল কি কোচবিহারের রাজ্যের বিবাহ বিতর্ক নিয়ে। কি হয়েছিল যে ওনার যে নিজের মেয়ে ছিল, তো ও প্রাপ্তবয়স্ক মানে অল্প বয়সেই তিনি কি করেছিলেন, নিজের কন্যার বিয়ে মানে বিয়ে হিন্দু শাস্ত্রের হিসেবে, ঠিক আছে, হিন্দু শাস্ত্রের হিসেবে তিনি কি করেছিলেন, কোচবিহারের মহারাজা বিবাহ দিলে ব্রাহ্মণ সমাজে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়। এবার নিজের সময় তো ও মানে বিয়েটা দিয়ে দিচ্ছে, যখন কি ও যখন সমাজ সুধারক, একজন সমাজ সুধারক হয়ে যখন সমাজকে বলছে যে হিন্দু শাস্ত্রের মতে তিনি চলছেন না, তিনি সর্বধর্ম সমান নিয়ে চলছেন। এবার নিজের কন্যার যখন বিয়ে আসছে তো তিনি হিন্দু শাস্ত্রের মতে দিচ্ছেন, ঠিক আছে, বিয়েটা করাচ্ছেন। তারপরে তার কি হয়েছিল, তো তিনি আবার কি করেছিলেন, ব্রাহ্ম সমাজেই তিনি এরকম করেছিলেন বলেই তাকে কি হয়েছিল, মানে এর অসন্তোষে দেখা দিয়েছিল এবং এই জিনিসের সামনা করতে হয়েছিল। ফলে এখান থেকে কি হয়ে গেছিল, এই ব্রাহ্ম সমাজটা আবার বিভাজন হয়ে গেছিল। তো গণতান্ত্রিক নীতির লঙ্ঘন হয়ে গেল। এই বিবাহে বাল্য বিবাহ ছিল, ওনার মেয়ে আন্ডার 18 তো ছিলই। আন্ডার 18 কি 14 বছরে তখন মানে ম্যাচিউর মানা যেত। এখন যেটা 18 ছিল তখন তারা 14 মেনে চলতো, 14 থেকেও মেয়েটা কম ছিল। তো এই এক তো বাল্য বিবাহ ছিল, তার উপরে বহু বিবাহ ছিল। বহু বিবাহ যেরকম রাজা তো একটা বিয়ে করে না, তো ওটা কি হচ্ছিল, বহু বিবাহ হচ্ছিল, বাল্য বিবাহ হচ্ছিল। যেটার জন্য এরা লড়াই করছিল সেটাই কি করছে এখানে, নিজের মেয়ের বিয়ে দিয়ে সেগুলোকেই তিনি কি করে দিলেন, প্রুফ করে দিলেন যে নিজের বেলায় আমরা ঠিক আছি। তো বিরোধী ব্রাহ্ম আদর্শের অবমূল্যায়ন ঘটেছে, ফলে যে যুব নেতারা ছিল তারা অভিযোগ তোলেন এবং তার সাথটা ছেড়েও দিয়েছিলেন। তারপরে তার সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, যেরকম শিবনাথ শাস্ত্রী ছিলেন আলাদা হয়ে গেলেন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। এবং আনন্দমোহন বসু আর বিজয় কৃষ্ণ গোস্বামীর নেতৃত্বে প্রগতিশীল কর্মীরা কেশবচন্দ্রের দলে ত্যাগ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে দেন। তো যুবকরা যেদিকে চলবে সেদিকেই সব হবে, যেরকম দেখলে না ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফাটা নিয়েই নিল। ব্রাহ্ম সমাজের 3টি প্রধান ধারার রূপরেখা: আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং সাধারণ ব্রাহ্ম সমাজ। তো আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্ব কে করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কে করেছিলেন, কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ এর জন্য কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে, তো অবশ্যই তোমরা মনে রাখবা। ঐতিহাসিক মূল্যায়নটা দেখে নিচ্ছি। যদিও ব্রাহ্ম সমাজ তার অভ্যন্তরীণ মত পার্থক্য ও বিভাজনের কারণে দুর্বল হয়ে পড়েছিল, একটা জিনিস যখন ধরে নাও ছোটতেই তোমাদেরকে বলেছে
এই জিনিসটা মানে তোমরা পড়েছো যে 4টা 5টা লাঠি যদি তোমাদেরকে একসাথে দেওয়া হয় তো তোমরা কি করবে, ভাঙতে পারবে না, একটা একটা করে দিলে কি করে দিবে, ভেঙে দিবে। তো এই যে ব্রাহ্ম সমাজটা ছিল, বারবার করে বিভাজন হচ্ছিল, যার কারণে কি হয়ে যাচ্ছিল, দুর্বল হচ্ছিল। তবুও তিনি কি করেছিলেন যে বাংলা নবজাগরণে নারী শিক্ষার জন্য এবং কুসংস্কার মুক্ত আধুনিক সমাজেরও তিনি গঠন করেছিলেন। তো ওনার যোগদানগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই ছিল। লেকচারটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা এবং লাইক সাবস্ক্রাইব তাদেরকেও করতে বলবা। আর যদি ভালো লাগে তবে শেয়ার করিও, যদি ভালো না লাগে তো শেয়ার করার কোনো দরকার নাই, কারণ খারাপ জিনিস কারোর সাথে শেয়ার করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।